হ্যালো ভিউয়ার্স, আজকে আমার ক্যাপশন দেখে বুঝতে পারছেন আমি ঠিক কি নিয়ে কথা বলবো। অনেকগুলো সাবজেক্ট জমা হয়ে গেছে, যদিও আমার শরীর অতটা ভালো না, তবে কাপে মুখ দিলে ফিল্টার দেখা যায়। সবাই যুক্ত হোক, তারপর কথা বলা শুরু করছি। কি দেখা বলছ? সবাই যুক্ত হয়ে যান, লাইভটি শেয়ার করে দেন। আল্লাহু আকবার। হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। সবাই লাইভটি শেয়ার করে দিবেন। শেয়ার আসসালামু না করলে আলাইকুম। আসলে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি, আমি মোটামুটি ভালো আছি। অসুস্থ থাকা অবস্থায়ও আমি আজকে শুধু আপনার জন্য আসছি। আপনি একটু লাগে না। আপনি একটু আপনি কি খালি গায়ে আছেন? আমার লাইভ নষ্ট হয়ে যাবে খালি গায়ে থাকলে। আমি আমি শুধু আমার ওই ফেস দেখা যাইতেছে। আপনি খালি গায়ে কেউ আসবেন না লাইভে। আপনি আসো। আচ্ছা আচ্ছা, সরি। আপনি ক্যামেরা অফ করে দেন, অফ করে দিয়ে কথা বলেন, কোনো সমস্যা নেই। শুধু অডিওতে কথা বলেন। এটা না, এটা না, আরে এটা না, এটা ভিজা। সকালে বলছি এইটা না। আর একটু চেষ্টা করবেন যেন এখানে নয়েজটা কম হয়, কারণ সবাই শুনবে কথাগুলো। তো ভাই যুক্ত হয়েছেন যিনি, উনি কথা বলবেন আমার ক্যাপশনে দেওয়ার যে প্রথম সাবজেক্টটি, কালার রেভলিউশন। আমি রেজুলেশন হ্যাঁ, দিয়ে ফেলছি, সরি। এটা তো কালার রেভলিউশনই। হ্যাঁ, কালার রেভলিউশন বলতে কালার রেভলিউশন হ্যাঁ। আমার আমি একটা প্রমাণ, আমি জীবিত সাক্ষী এই কালার রেভলিউশনের। কিরকম সাক্ষী জানেন? এই যে কালার রেভলিউশন হইছে, কারা আপনি কারা এর পিছনে ছিল। আপনি দয়া আপনি করে, কি আমার কথা শুনতে হ্যাঁ পান? আপনি দয়া করে ক্যামেরাটা অফ করে দেন। দেখতে খারাপ লাগছে, ঘোরাঘুরি খারাপ লাগছে, মানুষ দেখবে না ভিডিও পরে। আচ্ছা দাঁড়ান। যদি কেউ যুক্ত হতে চান কমেন্ট করবেন এখানে যে আমি যুক্ত হয়ে কথা বলতে চাই। মুক্ত আলোচনা হোক, কথা এটা বলার। অফ করবো কিভাবে? ক্যামেরা। ক্যামেরা অফ করে আসেন, মানে আপনার ক্যামেরা দরকার নেই। যে কোনো জিনিসের একটা মানে ক্রাইটেরিয়া থাকে, শর্ত থাকে। ফেসবুক তো আপনার জন্য আমার লাইফটা নষ্ট করে দিবে। কালার রেভুলেশন হয়েছে বলে অনেকেই দাবি করছে,
বর্তমান সময়ে। তো আসলে এই জিনিসটা কি অনেকেই বুঝে না, সাধারণ মানুষ। এটা নিয়ে সবাইকে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য আমি লাইভে আসছি, এবং আশা করি আমার সাথে যিনি যুক্ত হয়ে তিনি সঠিক ঘটনাটি তুলে ধরবেন। তো হ্যাঁ, যুক্ত হন। 12 রবিউল আউয়াল এটাও আছে। নবীজির আকিকা দেওয়ার নামে যে গরু জবাই করা হয়েছে এবং আনুষ্ঠানিকতা হয়েছে, সেই বিষয়টা আসলে ইসলামে ধর্ম অনুযায়ী আমরা যদি এটা বিশ্লেষণ করি, হুজুরদের মানে যুক্তিতে, যারা নাকি এই দেশের ধর্ম বিশ্লেষক, তারা তো জন্মদিনটাকে খ্রিস্টানদের বা ইহুদিদের একটি কালচার বলে দাবি করেন। তো সেই কালচার আমরা ইসলাম ধর্মে এত বড় করে উৎসব করা, আয়োজন করা, এটা কতটুকু মানে ইসলামিক ভাবে যৌক্তিক? আপনি আপনি 10 মিনিট সময় পাবেন কালার রেভুলেশনে কথা বলার জন্য, পরে আমি অন্য কাউকে অ্যাড করব। হ্যাঁ, আপনার ক্যামেরা ওপেন করার দরকার নেই, আপনি বলতে থাকেন। আপনি ক্যামেরাটা বন্ধ করে দেন। বন্ধ করতে পারতেছি না, তবে আঙ্গুল দিয়ে রাখছি আর কি। আপনি হ্যাঁ, আপনি জামা পরে আসেন, আমার লাইফটা কেন নষ্ট না করছেন আপনি খালি গায়ে? বুঝলাম না। আমি জামা পরাই, জামা তাইলে পরাই তাইলে আমি। সমস্যা নেই, তাহলে সমস্যা নেই। আপনি ইয়া করেন, হ্যাঁ ঠিক আছে, বুকের বোতামটা লাগান। ফেসবুক আমার সাধারণ ছবির মধ্যে রিপোর্ট মেরে দিচ্ছে, এই যে এইটুকু মুখের মধ্যে। এখন যা অবস্থা হচ্ছে ফেসবুকে, বুঝছেন? এটা বলার মতো না। আমার ফেসবুকে আমি এখন লাইভও করতে পারছি না এইসব কারণে। হ্যাঁ, আমাকে আমার আমি পেজে এই আসছি বাধ্য হয়ে। পুরা নাইট এখন খেয়ে আপনি দিছে। এখন আপনি আমার কথা সুন্দর করে শুনেন। আপনি এক জায়গায় বসেন স্থির হয়ে, আর ক্যামেরাটা আমার মতো এই যে সামনে রাখেন, হাতে ধরে সামনে রাখেন কোথাও রাখতে। এই তো খুব সুন্দর হয়েছে। এখন আপনি আপনার বক্তব্যটা সুন্দর করে দেন, এখন মানুষ আপনাকে দেখতে পারবে। আর লাইটের সামনে বসেন না, লাইটটা আপনার মুখের দিকে রাখেন। এই তো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই এই যে কালার, এখন কালার হ্যাঁ, যে, হ্যাঁ আপনাকে না এটা, না, আপনাকে যেন ক্লিয়ার দেখা যায় সেজন্য বললাম। হ্যাঁ এইটার এটার যে এই যে জন্মস্থান, এটা আমার বাড়ির সামনে। আমার এলাকাটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যেটা কিনা ও ঢাকা আচ্ছা, পুলিশদেরকে যে হত্যা চিটাগাং করা হাইওয়ে। হয়েছিল সেদিনের ঘটনাটা আপনি হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? চিটাগাং হাইওয়েতে শুরুটা, এই আচ্ছা শুরুর এইখানটাতে আমার বাসা। তো এই যে নেট বন্ধ করে দেওয়া হয় কত, 18 তারিখ না 19 তারিখ, আচ্ছা আচ্ছা এই বন্ধের মাঝখানে সকালবেলা আমি আমার ফ্যামিলি নিয়ে বের হয়েছি। আমার ফ্যামিলিতে আমি, আমার মা, আমার ছোট ভাই, আচ্ছা আচ্ছা তিনজন বের হয়েছি। তো দনিয়া কলেজ আমার বাসা থেকে 1 কিলোমিটারের মধ্যে, ওইখান দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যেসব লোকেরা আন্দোলন করছে। আমি অনেকগুলো ছবিও তুলছি, আচ্ছা আমার আচ্ছা আগের প্রোফাইলে আপলোড করলে এখনো আছে ছবিগুলা। আচ্ছা আচ্ছা। তো খুব খুব একটা সাহস হয় না ছবি তোলার, কিন্তু তারপরে আমি ক্যামেরা তুলছি, চেষ্টা এক করছি। জায়গায় রাখেন ভাইয়া, ক্যামেরাটা টেবিলের উপরে রাখেন, বা হাতের নড়াচড়া করবেন না, সাউন্ডের সমস্যা হচ্ছে। আপনার কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, মানুষ শুনতে চাইবে। এবং যদি না বুঝে, শব্দগত কারণে কোনো কিছু ভুল শুনে, তাহলে ভুল মেসেজ যাবে। আপনার পরিবেশটা এত সুন্দর রাখেন যেন সাউন্ড পলিউশন না হয়, আর আপনার ক্যামেরাটা মুভমেন্ট না করে। আমি যেরকম এক জায়গায় রেখেছি, আপনি এক জায়গায় রাখেন, আমি পরে আবার কেটে ভিডিও আকারে ছাড়বো দরকার হয়। লাইভে যেহেতু অনেক মানে একটু ডিসপয়েল হয়ে গেছে, আমি পরে আবার ভিডিও হ্যাঁ, আকারে ছাড়বো। আপনি একটু সুন্দর আচ্ছা, পরিবেশ করে। আমার পাখির তা খাঁচাটা আপনার অনেক শব্দ হ্যাঁ করতেছিল। আচ্ছা, হ্যাঁ, এবার আমি বলি। জানালাগুলো বন্ধ করে দেন, আমি তো পুরো রুম বন্ধ করে দিছি। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি পুরো কখনো রুম। লাইভে জয়েন করি নাই, ঘটনাটা আচ্ছা, হচ্ছে এটা, সমস্যা এই নেই, জন্য। সমস্যা নেই, আজকে আমি শিখিয়ে দিচ্ছি। পরবর্তী সময় লাইভে আসলে এই জিনিসগুলো একটু মেনটেন করবেন, যেন সাউন্ড পলিউশন না হয়। আর হচ্ছে লাইটিংটা যেন আপনার মুখের উপরে থাকে, পিঠে না থাকে। হ্যাঁ, মাথার পিছনে লাইট দিয়ে বসবেন না কখনো। তা জি আপনার আচ্ছা। কথা শোনার জন্য এখানে কিন্তু অনেক মানুষ যুক্ত হচ্ছে, আপনার এটাকে প্রায়োরিটি দিতে হবে, এবং পরে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে এই জিনিসটা। আচ্ছা, এখন মোটামুটি লাগানোই হ্যাঁ, সবকিছু। আপনার সামনে তো কোনো যেটা টেবিল বলতেছিলাম আপনার সামনে কোনো যে, টেবিল আছে? টেবিল আছে কোথাও মোবাইলটা রাখার? না আমার এটা হাতে, মোবাইলটা টেবিল হাতে নাই নিয়ে কথা। সামনে কোনো টেবিল নাই?
টেবিল আছে? টেবিল আছে কিন্তু টিউবওয়েলে অন্ধকার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন যেটা আছে যেভাবে আছে সেভাবে রাখেন, মোবাইলটা প্লিজ নড়াচড়া করবেন না। এখন আপনি একটা না বলেন, আমি কোনো কথা বলবো না রেগুলেশন নিয়ে। আপনি একটা না বলেন, কোনো যেন সাউন্ড না হয়, মোবাইল যেন নড়াচড়া না করে, সুন্দর করে বলেন। আচ্ছা, তো এই যে নেট বন্ধ করে দেয় 18 তারিখ না নাকি 19 তারিখ, তো যে প্রথম দিনে আমি আর কি আমার ফ্যামিলি নিয়ে বের হয়েছি, তো কাজলা থেকে একটু সামনে গেলে দনিয়া কলেজ। তো ওই দনিয়া কলেজে যে হাল আমি দেখছি, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা দেখছি, যে আমাদের এলাকার মোটামুটি অনেক মোল্লা মৌলবি ওনাদেরকে চিনি। মোটামুটি আমার জীবনের অনেক সময় আমি মসজিদেই কাটাইছি, বয়সের চেয়ে আচ্ছা বয়সের কাছাকাছি আমার মসজিদ। তো আচ্ছা, এই লোকগুলার আমি চিনিই না, কিছু কিছু লোকের ছবি তুলছিলাম আমি। তো তার মানে দেখে মনে হচ্ছে, বহিরাগত তো আসছে, বহিরাগত তো আসছে ঢাকার বাইরে থেকে বহু। এবং এরা ভালো লোক না, এদের কথা আচ্ছা, আমি শুনছি সামনে দাঁড়ায় দাঁড়ায়, এরা হুমকি থ্রেট নানান রকম কথা বলতেছিল, আর সব হুজুর। মানে আমি আপনারে পরে ইনবক্সে কিছু ভাড়া করা মনে ছবি দিয়ে হচ্ছে আপনার পাঠাবো। কাছে? আপনার কাছে মনে হ্যাঁ, হচ্ছে যে হ্যাঁ, ভাড়া করা এরা? হ্যাঁ, এরা ভাড়া করা, এরা আমাদের মহল্লার কখনোই না। তারপরে আমি আমি আপনার কিছু ছবি দিয়ে পাঠাবো নে, আপনি আহ, দেখলে স্পষ্ট হয়ে আচ্ছা, যাবে আপনি যতটুকু। আপনি বলতে বলতে থাকেন, ছবি পরে দেখবো না। তো ওনাদের তারপরে কথা বলেন। শুনলাম। তো ওনারা আর কি আপনার এই কাজলা যে পেট্রোল পাম্প, হ্যাঁ, এইটা একেবারে পেট্রোল পাম্প থেকে শনিয়াকড়া ওভার ব্রিজ, একেবারে এই সাইড পুরা ব্লক, কোনো গাড়ি যাইতে দিতেছে না তারা। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব, তারপরে আপনার এরশাদরে যেভাবে ভাগাইছে ওইটা করবে, এবং লোকগুলা সবই বহিরাগত। আচ্ছা আচ্ছা, এদের কথাবার্তার ধরন ছিল আপনার এই সোনারগাঁও বা গ্রাম অঞ্চলের মানুষের মতো। হ্যাঁ, তো হ্যাঁ, দেখলাম, দেখে হাঁটতে হাঁটতে আপনার টোল প্লাজার সামনে আসছি, যেখানে আর কি আগুন ধরায় দেওয়া হয়েছে। তো এই জায়গায় আবার দেখলাম কি মাদ্রাসার লোকজন অবরোধ করে দাঁড়ায় আছে, একেবারে হুলুস্থুল অবস্থা, সব পাগড়িওয়ালা দাড়িওয়ালা। হ্যাঁ, সব পাগড়িওয়ালা দাড়িওয়ালা লোকগুলা দাঁড়ানো ছিল। তো এই যে হ্যাঁ, লোকগুলা, এনারা আপনার, আমি আমি যতদূর বিশ্বাস করি যে নিউজে একটা স্নাইপার দেখানো হয়েছিল, আপনি আচ্ছা, দেখছিলেন হ্যাঁ খবরে, হ্যাঁ, যে একটা স্যাংইয়ং মাইক্রোবাসের মধ্যে বক্স করা একটা স্নাইপার পাওয়া গেছিল। এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত যে ওনার বক্তব্য এবং স্নাইপার দুইটার সাথে মিল আছে তথ্য। তো ওই যে স্নাইপারটা না, ওইটা আমাদের মহল্লায় ব্যবহার হয়েছিল। ও আমি আচ্ছা, একেবারে আমি একেবারে নিশ্চিত, একদম 100% শিওর এটা আমাদের এলাকায় ব্যবহার হয়েছে। কেন জানেন? যে হ্যাঁ আমার ফ্যামিলিটা হচ্ছে সেপারেটেড, আমি আমার মা আর আমার ভাই আমরা একসাথে থাকি, আমার বাবা হ্যাঁ থাকে কাজলা। তো হ্যাঁ, দেশের এই একটা অবস্থা, যখন নেট বন্ধ, আবার কারেন্টও ছিল না আমাদের এখানে, আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না এই 18 তারিখ। তা আমার আম্মু ফোন দিয়ে জিজ্ঞাসা করছে কি অবস্থা, কি খবর, এই এখন রাস্তাঘাটে বেরোয়ও না, খবর নিতেছে। তো আমার আব্বু বলল কি যে পুলিশ আর সাধারণ মানুষ হ্যাঁ, লড়াই হইতেছে, কিন্তু পুলিশ গুলি না চালানোর পরও মানুষ মরতেছে, আচ্ছা আচ্ছা, পুলিশ আচ্ছা গুলি না চালানোর পরও মানুষ মরতেছে। আচ্ছা, এবং আমি আপনার ওই জায়গারও ছবি তুলে দিমুনে পরে গেলে, ছন্টেক মাদ্রাসা। আচ্ছা হ্যাঁ, তো ওখান থেকে মাদ্রাসার আশেপাশে কোন একটা বিল্ডিং থেকে কে জানি স্নাইপার শট করতেছিল। আচ্ছা, আমার 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 বাবা কিন্তু একেবারে কট্টর বিএনপি আচ্ছা এবং জামাত পার্টি। তো উনি বলতেছিল যে 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 লোকগুলা মরতেছে, পুলিশ হ্যাঁ তো হ্যাঁ, গুলি করতেছে না, গুলি কে? তো উনি ছাদ থেকে আচ্ছা দাঁড়ায় দাঁড়ায় আচ্ছা, দেখতেছিল যে আপনার স্নাইপার থেকে গুলি আসতেছে ঠিকই, কোত্থেকে আসতেছে বোঝা যাচ্ছে না। আচ্ছা আর এই যে সাথে সাথে মানুষ মারা যাইতেছে, জাস্ট বুকে অথবা মাথায়, এমন এমন জায়গায় গুলিগুলা লাগতেছিল যাতে করে মানুষটা একটা চিৎকার দিয়ে মারা যাইতেছে, আল্লাহ, একটা চিৎকার। হ্যাঁ, তো ওরা আবার করতেছে কি, সাধারণ মানুষ আবার মনে করছে যে পুলিশ বুঝি গুলি করতেছে, এই আচ্ছা জন্য আচ্ছা, পুলিশদেরকে টাই না হেচড়ায় নিয়ে নির্মম ভাবে নির্যাতন করে মাইরা মেরে যাত্রাবাড়ি ঝুলাই রাখছে। আল্লাহ, ও এই মাই গড, খবরগুলা কিন্তু এই খবরগুলা কিন্তু আপনার কখনোই আসতো না।
খবরগুলো কখনোই আসতো না, এবং আমি আজকে অনেক যারা চেষ্টা করছি। বলতেছে খুনি হাসিনা এই হ্যাঁ, কথাটার সাথে মানে এটা শোনার পরে যখন আমরা দেখলাম যে স্নাইপার ধরা পড়েছে এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বক্তব্য দিয়েছেন যে বেশিরভাগ মানুষ মারা গেছে স্নাইপারের গুলিতে তারপর 7.62 mm। আপনার শটগান। তো আমরা এর আগে পর্যন্ত কিন্তু শেখ হাসিনাকে ভুল বুঝেছি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের চিন্তা করি তারাও কিন্তু ভুল বুঝেছি এবং সাধারণ জনগণও ভুল বুঝেছে, এবং এই যে সত্য বাস্তবতা এটা অনেকেই জানে না এবং মানতে চায় না বিষয়টা। আর আপনি যে আমি বলছেন যে যারা হুজুর ছিল বা খেলাফতের কথা বলছে তারা মূলত আজকে যে আমাদের ধর্ম উপদেষ্টা হয়েছে আমাদের বাংলাদেশে উনি কিন্তু ওই খেলাফতে বিশ্বাসী, এবং তিনি হচ্ছেন হিজবুত লাশের তাহরীর রাজনীতি করে দলের আসছে। নেতার, উনি খেলাফতকে বিশ্বাস করে। হ্যাঁ, হ্যাঁ, ছবি এবং ভিডিও আমি নিয়ে রাখবো, এটা কাজে লাগবে। হ্যাঁ ভাই, কিছু কিছু ছবি। আপনার কোনো নিরাপত্তার সমস্যা আছে কিনা এই জন্য আমি অনেকবার বলছি আপনি ক্যামেরা অফ করে আসেন, এখন আপনার জন্য আমার খারাপ লাগতেছে। আপনি যে তথ্য দিছেন এটা মানে আমাদের দেশের মানুষের জন্য জানা খুবই জরুরি। আমি অনেক চেষ্টা আপনি করছি কথাগুলা যে বলার জন্য। পুলিশদেরকে যে 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 সময় আগুন দিয়ে মেরে ফেলা হলো এই আয়োজনটা সংগঠিত কিভাবে করলো? এত বড় একটা মানে মানে কি বলে এটাকে এত বড় হাজার হাজার মানুষ পুলিশ মারা গেছে না? হ্যাঁ, 10 থেকে হাজার হাজার মারা গেছে না? ওদের যে ট্রাক ভরা লাশ, অবশ্যই। লাশ ভরা ট্রাক যে ভ্যান গাড়ি দেখলাম যাত্রাবাড়ি পুলিশ তো লাইনে। আপনার 100-র উপরে মারা গেছে যেদিন শেখ হাসিনা চলে গেল না, হ্যাঁ, বিকাল বেলা। হ্যাঁ। সেই দিনই 100-র উপরে মারা গেছে আমাদেরই কাছের লোক। ওনারা সে আন্দোলনে ছিল, তারা বলল যে সব ইন্ডিয়ান পুলিশ আর ছাত্রলীগ। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনি র চিন্তা বলে করেন, করছিল, অপপ্রচার করছিল। আপনি চিন্তা করেন যদি ইন্ডিয়ান পুলিশই হয়, আপনি ইন্ডিয়া এটার কি জন্য ছেড়ে কি দিত? আপনার কি মনে হয় না এটার জন্য আসিফ নজরুল দায়ী? ওনার যে অবশ্যই উনি দেয়, এই অবশ্যই। ইয়াগুলা প্রচার শুধু করছেন ভারত শুধু বিদ্বেষী। তো আসিফ নজরুল না, শুধু তো আসিফ নজরুল না, আরো আছে জুনায়েদ সাকি, তারপরে আপনার মাসুদ কামাল, মিশন। হ্যাঁ, এই লোকগুলা কিন্তু দায়ী ছিল এদের প্রোপাগান্ডার কারণে। তারপর আরো একজন আছে ডক্টর জাহিদ। আচ্ছা, এদের প্রোপাগান্ডার জন্য ইউটিউবে বসাই যেত না, এদের ভিডিও আচ্ছা। আসতোই, আপনি যতই বলেন। তারপর আপনার একজন আছে আমেরিকা, আছে একজন শাহেদ আলম, তিনি কিন্তু একেবারে পুরোপুরি ইউনুস পার্টি। আমি উনার পোস্টে কমেন্ট পর্যন্ত করছিলাম, যে বিশাল একটা কমেন্ট এসে বলছিলাম যে আপনি কি আসলে কি জামাত পার্টি? যদি জামাত পার্টি তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি মানুষের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার সমস্যা আছে, আপনার কথাটা আমি সাপোর্ট করলাম না। উনি কিন্তু যারা আমারটা জবাব দেশে যারা দেশের সেবা করতে চাইবে তারা কি এভাবে মানুষ মারবে? তারা রেগুলেশন করবে বলেন? না। আমার আমার কথা কি জানেন, যদি হ্যাঁ, এই যে 1,000 পুলিশ যে মারছে, হ্যাঁ। হ্যাঁ, সবই সবই নাকি ইন্ডিয়ান পুলিশ। ইন্ডিয়া থেকে তো এত পুলিশ দিবে না, দিবে? আপনি আমাকে এটা বলেন ভারতের সম্ভব না রে ভাই, এক দেশে মানুষ আরেক দেশে যে সরকারি পুলিশের দরকার পুলিশ পড়ে। হওয়া এটা আমেরিকা লন্ডন হলে সম্ভব ছিল। ওইসব দেশে ভারতের নিজে এই এই এইরকম নেই যোগ্য ব্যক্তিদেরকে, তারা নাগরিক হওয়ার পরে নেই, একদম স্থায়ী নাগরিক ভা- হওয়ার পরে। আচ্ছা। ভারতের নিজেরই পুলিশের দরকার পড়ে। এই হ্যাঁ, আপনার হরিয়ানা থেকে পুলিশ নেয়, হ্যাঁ, হ্যাঁ। বিহার থেকে পুলিশ নেয়, গরিব অঞ্চলের পুলিশ ওরা বেশি নেয়, যারা অনেক লাইফ স্টুডেন্ট রিস্কে মারা রাখতে গেছে, পারে। মুগ্ধ মেবি এইভাবে, হৃদয় এইভাবে মারা গেছে। হৃদয়ের ভিডিওটাকে আমি একটু আপনার সামনে প্লে করব, আপনি যদি বলেন তাহলে আমি প্লে করব। না, দরকার নাই, আচ্ছা, দরকার নাই, কারণ আমরা জানি কারণ এগুলো, আমরা জানি। হ্যাঁ, আমরা আমরা এইসব খবর আচ্ছা, সবারই মোটামুটি দেখা হয়ে আপনি গেছে আমাকে কি একটা হয়েছে। ধারণা আপনি আমাকে একটা ধারণা দেন তো যে হেফাজত ইসলাম আর হিজবুত তাওহীদ দুইটা কি ওরা কি সম্পর্ক আছে ওদের দুইটা, নাকি আলাদা বিচ্ছিন্ন দুইটা দল ইসলামিক? এরা হেফাজতে ইসলাম, হিজবুত তাহরীর, হ্যাঁ, যদিও এরা দুইটা দল, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এদের উদ্দেশ্য একই। আচ্ছা, দল দুইটা হইতে পারে, উদ্দেশ্য একই। আচ্ছা। এবং আপনি আমাদের আরো কিছু জানলে আরো কিছু তথ্য দেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর যেটা বলতেছিলাম যে শেখ হাসিনা যে চলে গেছে, হ্যাঁ, সেই দিন বিকালে এখানে নির্বিচারে পুলিশ মারছে। আচ্ছা, আপনার মিলিটারিরা তো ছিল 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এখানে মিলিটারিরা ছিল, কিন্তু লাস্টে করলো কি, মিলিটারিরা আপনার পুলিশকে বিক্রি করে দিয়ে গেছে।
আপনি বিশ্বাস করবেন, পুলিশকে বিক্রি করে দিয়ে গেছে। আর সব তো আমার এলাকার সামনে হয়েছে, আমি তো রাজ সাক্ষী, যে যা দেখছি তা। হ্যাঁ, তো পুলিশ করলো, মিলিটারি করলো কি, নিজেদের গাড়ি গুছে চলে গেল, পুলিশ গুলাকে ফালায় গেছে এই যাত্রাবাড়ি থানার। আচ্ছা পরে যে আন্দোলনকারী জনগণ যে করলো কি, পুলিশ ধরে ধরে আইনা মারছে, ধরে ধরে আইনা মাইরা পুলিশ বাঁচার অনেক চেষ্টা করছে। আচ্ছা। এতগুলা পুলিশ অসহায় করে গেছিল, এত মানুষ ছিল আমাদের এই যে যাত্রাবাড়ি আন্দোলনের সময়, মিনিমাম লাখ খানিক মানুষ তো হবেই। সেখানে দুই আল্লাহ একশো আল্লাহ। তিনশো 400 500 পুলিশ কিন্তু কিছুই করতে পারেনি, ওরা ফাঁকা ফায়ার করছিল পুলিশ বাঁচার জন্য, আচ্ছা কিন্তু কোনোভাবে চেষ্টা করে নাই, এই বাঁচতে দেওয়া হয় নাই। তো ওই যে পুলিশ গুলারে নিয়ে মারছে, মাইরা ওয়াইফাই তার কাইটা সেই তারটা ঝুলায় রাখছে, এই 100-র উপরে পুলিশ মাইরা ফালায় রাখছে। আর আর লজিক কি জানেন? লজিক কি? লজিক হচ্ছে এটি সব ইন্ডিয়ান পুলিশ, এদের প্যান্ট খুইলা হাতে চেক করছে। আপনি বিশ্বাস করবেন মানুষের মানবতা কোথায় চলে গেছে? প্যান্ট খুইলা চেক করছে। অথচ যাত্রাবাড়ি থানাটা চলে কি কাদের দিয়ে জানেন? শিবচর, মাদারীপুর, বিক্রমপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল। আমার ফোন চুরি হয়েছে 2 বার, আমি 2 বার 2 কেস লিখতে গেছিলাম, যাদের ভাষা শুনলাম তাতে মনে হইলো এরা একেবারে প্রত্যন্ত এলাকার ডিবি হারুনের মতো কণ্ঠের স্বর, এই লোকগুলা। তো এরা মানে যদি অমুসলিম হয় তাহলে এটা ইন্ডিয়ান, আর মুসলিম হলে এটা ছাত্রলীগ, পুলিশের পোশাক মানে পরে হিন্দু আসছে। হিন্দু হলে সে ভারতীয়। হ্যাঁ হ্যাঁ, আর পুলিশ ওই যে আগুন লাগালো, যে আগুন লাগানোর পরে কতগুলা মারা গেছে কেমন? অনেক, প্রায় 100-র উপরে। আপনার 10টা অ্যাম্বুলেন্স লাগছে, 10টা অ্যাম্বুলেন্সে জাস্ট ঢালাও ভাবে ভরে নিয়ে গেছে। আমি আচ্ছা একটা ভিডিও দেখছিলাম, পুলিশ একজন লোক। পুলিশ যে ফাঁকা ফায়ার করছে এইগুলাকে ভিডিও করে পুঁজি করে দেখানো হয়েছে যে পুলিশ মারতেছে, কিন্তু দূরে থেকে এত দূরে টার্গেট করে দেখানো হচ্ছে 1 কিলোমিটার দূরে একটা লোক মারা গেছে, পড়ে গেছে। সেটা তৃতীয় কেউ করতে পারে, কারণ হচ্ছে এই বুলেট এত দূরে যাওয়ার কথা না, পুলিশদের হাতে যে না, পিস্তল থাকে এটার এত পাওয়ার নেই। তো এগুলা কি হয়, রকম, এগুলা হয় না। মানে কত বড় তারপর একটা তারপর শুটিং আপনার, চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুটিং করা হয়েছে। আপনি জাল ভোটের শুটিং করতে পারবেন, বাসার ভিতরে ভোট কেন্দ্র বসায়া সিল সাপ করতে আপনি জাল ভোটের শুটিং করতে পারবেন, আপনি কিলিং শুটিং করতে পারবেন। এখন তো মানুষ ছোট গাড়ি রেখে ছবি তুলে তারপর নিজের ছবি লাগায় দেয়, দেখা যায় বড় একটা গাড়ির সামনে। তারপরে আবার আপনার যেটা হয়েছে যে শিবিরের নেতারা এই 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ সম্পূর্ণ শনি আখড়া যাত্রাবাড়ি চইষা ফেলছে মোটরসাইকেল দিয়ে টহল দিয়া। ওদের মোটরসাইকেলের সামনে রাসুল আমার নেতা নামের একটা নেম প্লেট ছিল। হ্যাঁ, এখনো আচ্ছা যদি আপনি এরকম বাইক দেখেন ধরে নিবেন ওটা শিবিরের, একদম 100% রাসুল আমার নেতা, শেভ করা, প্যান্ট শার্ট পরা, দেখলে মনে হবে ছাত্রলীগ কিন্তু শিবির করে। তো এই যে হেলিকপ্টার দিয়া যে গুলি করার কথা বলে, আমাদের এখানে কিন্তু গুলি হয় নাই। আমাদের এখানে আপনার কাজলা, শনিয়াকড়া, রায়েরবাগ, সানারপাড়, সাইনবোর্ড এইসব জায়গায় হেলিকপ্টার দিয়ে ওরা হয়েছে আপনার সাউন্ড গ্রেনেড মারছে। একদম আচ্ছা দেখাই গেছে, আমাদের এখান থেকে কাজলা থেকে দেখাই গেছে যে ওনারা সাউন্ড গ্রেনেড মারতেছে। আচ্ছা আচ্ছা। এখন আপনার এই যে একজন আইনজীবী না আছে, সুন্দর করে গোল চশমা পরা, অনেক কান্নাকাটি করছে ছাত্রদের মৃত্যুতে, হ্যাঁ হ্যাঁ। ওনার নাম কি? ওনার নাম ছাত্রদের কি মৃত্যুতে, বলতে পারেন? হাইকোর্টে কিন্তু আপনার এই সে ও হ্যাঁ, মানে চ্যানেল 24 এর যে ইয়া উপস্থাপক, সে খুব ভাইরাল হয়েছে, দেখতে হ্যাঁ সুন্দর হ্যান্ডসাম। হ্যাঁ, নামটা তো আমার তো নাম মনে থাকে না। ও শিবিরের ইয়া করে, রাজনীতি করে, শিবিরের সবাই নাতি। চিনে ওকে। ওকে উকিল হয়েছে, গিয়ে বলতেছে আরেকটা যে 17 বছরের একটা ছেলে বইলা ওকে ছাড়া নিল, তো পরে প্রমাণ হয়েছে সে শিবিরের নেতা। হ্যাঁ সে তো নাবালক হ্যাঁ না, হ্যাঁ, ভিডিওটা তাকে আমার তো কাছে আছে, জামিনে ভিডিওটা জামিনে আমার ছুটাই কাছে নিছে। আছে। হুম? সে তো ওই যে সে তো 17 বছরের, ছাত্রর পাশাপাশি সে রাজনৈতিক দলের সাথে জড়িত, সে তো কি ছোট বাচ্চা না, ও যথেষ্ট অ্যাডাল্ট, এবং নার্সিং করা, তার ব্রেন ওয়াশ করা ছিল। ওই যে আপনার এই যে ব্যারিস্টার নিজুম মজুমদার আছে না, মা- ব্যারিস্টার আহ, নিজুম মজুমদার, মাজনুন উনি মাতিন, ওই যে একজন বলছে উনি মাজনুন একটা, মাতিন, ওইটার নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যারিস্টার নিজুম মজুমদার কিন্তু একটা ভিডিও উনি শো করছেন, সেইখানে মঞ্জুরুল দেখাইছে আলাহিনা যে কি জানে না, মাজনুল মাতিন, হ্যাঁ বলেন। ওই ছেলেটা এই শিবিরের মাহফিল থেকে
বুক উঁচা করে বের হইতাছে। ওই ভিডিওটা আমি কাইটা রেখে দিছি, ব্যারিস্টার নিজুমের ভিডিও থেকে কাইটা আচ্ছা আমার আচ্ছা। সে মোবাইলে আছে। তো ও 100% শিবির, সেটা তো প্রমাণ হয়ে গেছে। কিন্তু ঘটনা হয়েছে যে আমাদের এই যে সুশীলরা কিন্তু সম্পূর্ণ দায়ী। বাম সুশীলরা বামেরা সম্পূর্ণ কি দায়ী। করছে জানেন? আমি নাম উল্লেখ করে বলি, উদীচী গ্রুপটা আছে না, এরা যে হ্যাঁ কত হ্যাঁ পরিমাণ মৌলবাদী, এইবার সেটা প্রমাণ হয়েছে। তারা ডাক ঢোল পিটায় যে আন্দোলন করে, একবার জাস্টিফাই করে না, পরে কি হবে এখন কি হচ্ছে, গভীরে, রাজনীতির গভীরে ঢুকে না এরা, যে কোনো তাল পায় তাই সেখানে ঢোল বাজায়। এদের মতো মূর্খ, এদের মতো সন্ত্রাস, এদের মতো মৌলবাদী আমি আর একটাও দেখি না। এরা সবচেয়ে খারাপ, এই বামডান। ওনারা ওনারা যেটা করছে, উদীচীরা, সে ও শুধু উদীচী না, আপনার আওয়ামী লীগ উদীচীর একটা মহিলা যে ভাইরাল হয়েছিল জেল খাইটা, এক রাত্র কয়েক ঘন্টা ছিল ওর ছেলের নিয়া, সে এইটার জন্য তার আবেগে লাগছে, সেটা তো পুলিশে করছে, সে তো শেখ হাসিনা অর্ডার দেয় নাই তোরে জেল খাটাইতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে নিয়ে গেছিল। আবার সাথে সাথে মানুষ সবাই যখন দাবি করলো তাকে ছাড়াও দিছে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা 100 কোটি টাকার দামের একটা খেলার মাঠ তাকে উপহার দিচ্ছে, এটা 100 কোটি টাকার উপরে দাম আছে। সেই মূল্যবান মাঠ পাওয়ার পরে তার কোনো কৃতজ্ঞতা নাই। ওই অসভ্য মহিলা লাইভে বৈশা বৈশা বিরুদ্ধে কথাবার্তা হলে একবার কৃতজ্ঞতা স্বীকার করে নাই, শুধু তার জেল কাটার ইমোশন কাজে লাগায় সে ভাইরাল হতে চায়। এই অসভ্য মহিলার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। ওই দিন এটা দেখার পরে যখন আমি বললাম, আপু এগুলো কি করতেছো, তোমার যে একটা খেলার মাঠ দিছে তোমার জন্য, তোমার আন্দোলন সফল হয়েছে, শেখ হাসিনা সরাসরি নিজ দায়িত্ব তোমাকে খেলার মাঠ দিচ্ছে, তোমার তো কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ছিল। সবাই বিরুদ্ধে গেল, তোমার বলা উচিত ছিল যে উনি আমার দাবিতে একটা বিশাল বড় একটা খেলার মাঠ দান মানে উপহার দিছে, এটা একটা কৃতজ্ঞতা থাকা উচিত। হ্যাঁ বলতে পারে এটা কি তার পাপের, সরকার না দিলে তোর কি করার আছে, আর 6 মাস জেল কাটাতে পারতো সরকার বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আপনার এই যে এইসব ছাত্রলীগরা যারা কিন্তু সুবিধা পাইছে ভাই, আমার নিজের দেখা, যারা সুবিধা পাইছে তারা প্রত্যেকে শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা ভালো না। এটা আসলে ছোট একটা গল্প বলে আমার লাইফে আমি দেখছি, আমার এক 24 বছরে পরিচিত বন্ধু আমার থেকে 15-20 লাখ টাকা হাওলাত নিছে, নেওয়ার সময় আমার কলিজা কাটতে দিয়া দেয়, নেওয়ার 1 সপ্তাহ পর থেকে সে উধাও। তারপর যখন টাকা চাই, সে আমার ঘর থেকে চেকও চুরি করে নিছে, কয় আমার কাছে উল্টা 10 লাখ পায়। তারপর যখন টাকা চাই মানুষের কাছে সুপারিশ করি, ওর কাছে আমার টাকাটা নিয়ে দেন, কয় এই তো ভালো না, এই তো খারাপ। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার সাথে এটাই হয়েছে, আমার সাথে যেটা হয়েছে, আমি যখন খাওয়া শেষ, শেখ হাসিনা ভালো না, খুনি সন্ত্রাসী ভালো না, মানে খাওয়া শেষ তো চুলি। 2 দিন পরে দেখবেন যে শেখ হাসিনাই ভালো ছিল, আবার শেখ হাসিনা আসবো। ওই যে একটা মেয়ে যে বলছে মরতে হলে মরবো, একটা মারলে 10টা ফালাবো, তখন আবেগের ঠেলা যে বিশাল বক্তৃতা দিয়ে ভাইরাল হইলো, এখন তো ও দাঁড়ায় দাঁড়া বলে রাজনীতি, ছাত্র রাজনীতি বন্ধ করতে হইব, এখন আমরা এটার সুফল কুফল দেখতেছি, এই রাজনীতি আমরা ভালোভাবে দেখছি না, এখন আমাদের আগের সরকারি ভালো ছিল, এখন এই মানে কি বলে শিক্ষা কেন্দ্রের ভিতরে আমাদের কি ক্যাম্পাসের ভিতরে রাজনীতি, আমরা পড়াশোনা করতে পারি না, এখন কেন বলতেছো আগেই ভালো ছিলাম, কেন বলো? পড়াশোনা কিভাবে করবে? যারা যারা অভিজ্ঞ শিক্ষক ছিল তাদেরকে তো আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বেরি করে দিচ্ছে, এখন পড়াবে কে? মক্তব থেকে হুজুর আইনা দিবে। আপনার আমাদের মহল্লায় চরমোনাই ছিল আন্দোলনের প্রথম হাতিয়ার। এই যে হ্যাঁ জাগরে আমি দিচ্ছি না, পরে বুঝলাম যে এনারা চরমোনাই গ্রুপ যে কি গ্রুপ আপনি বিশ্বাস করবেন না। সবার সাথে ভালো থাকে, আবার সুযোগ পাইলে 20 দাঁত বসায় দেয়। সুযোগ পাইলে 20 দাঁত বসায় দেয়। এনারাই আমাদের এখানে আন্দোলন করছে। এবার চিন্তা করেন যে নারায়ণগঞ্জ বরিশাল থেকে আইনা আন্দোলন করানোটা কতটা ছিল তাদের জন্য। তারা তো যারা করছে তারা তো চলেই গেছে, তারা কি আর এখানে আছে? তারা আসছিল, মাঠ গরম করছে, রাস্তাঘাট দখল করে আগুন দিয়ে এরপর চলে গেছে। সন্ধ্যাবেলা যে পুলিশ দৌড়াইছিল, পুলিশে হ্যাঁ বলছে যে ছাত্ররা তো চলেই গেছে। এখন এখন যারা আসছে, হ্যাঁ। এখন যারা সরি শব্দ হয়েছে, এখন যারা আসছে তারা কিন্তু ছাত্র না। পুলিশ কিন্তু একবার বলছিল যাত্রাবাড়ি আগুন লাগার সময়, হুম হুম। খেলা তো আপনার, যে পুলিশ কিন্তু বলছিল যে যারা যায় যাত্রাবাড়ি থানায় আগুন দিছে, টোল প্লাজায় আগুন দিছে, এরা ছাত্র না, এরা বড় বড় মানুষ। এটা না কিন্তু পুলিশ এরকম বলছিল। সব ধরনের ঘটনার সঙ্গেই
ছাত্র আন্দোলনটাকে মানে সরকার পতনে আন্দোলন করার জন্য তৃতীয় চতুর্থ পঞ্চম অনেকেই ঢুকে গেছে এবং বিভিন্ন এখন জায়গায় তো হামলা করেছে। আরেকটা জিনিস খেয়াল এখন তো করেন, সবাই এই স্বীকার যে করে। ছাত্ররা এবার এত তো ছাত্ররা পেলো কোথায়? সার্জিস আলমের একটা বক্তব্য ভাইরাল হয়েছে যে আমরা থাকবো 200, টোকাই থাকবে 300, বস্তি থেকে নিয়ে আসো। গণভবন আপনি খেয়াল করেছেন, শিক্ষিত ছিল 50%, অশিক্ষিত ছিল 50%, ব্যালেন্স করা ছিল। বলে যে অশিক্ষিত মরলে আর আর মরলে মরবে, টোকাইরা ওদের কি আপনার সমন্বয়কারীদের কাউরে মরতে দেখছে কেউ এই যে না, আন্দোলনের সময়? বরং তো অশিক্ষিতর হার তাদের বেশি তো ছিল। কেউ মারা যায় না, সাধারণ যাদেরকে মারলে আবেগে লাগবে, ছোট ছোট বাচ্চা। এই যে বারান্দায় বহুতল ভবন, সেটা নিচে থেকে মারলে এইভাবে যাবে, মানে অ্যাঙ্গেলে, সাধারণ হুম নলেজে। হুম প্লেন হেলিকপ্টার থেকে মারলে এইভাবে আসবে, এইভাবে, কিন্তু সরাসরি এইভাবে আসবে? না, এভাবে আসলো কেন গুলি? গুলিটা আড়াআড়ি এটা ভাবে আসবে। এটা আর সরাসরি আর এইভাবে আসছে, মানে এইটুকু অ্যাঙ্গেলে সে ব্যালেন্সে ছিল এবং দেখে দেখে বুঝা বুঝা ঠান্ডা মাথায় মারছে। আশেপাশের বিল্ডিং থেকে উৎসাইতা মারছে। ওই যে আমি বললাম না, আবার যে এই খবর টিচার কেউই দিব না। টিচারদেরকে যে নির্যাতন করতেছে, সেখানে আবার বলা হচ্ছে তারা কেন আন্দোলনে সাপোর্ট দিল না, তারা কেন নীরব ছিল। এখন আমি বলবো যে সাধারণ জনগণের মধ্যে যারা নীরব ছিল, আমি তো কোনো রাজনীতি করি না, আমি স্তম্ভিত ছিলাম। কেন ছিলাম? আমরা তো চিনি না এই দলটা কে, কারা সরকার নামাইতে চাচ্ছে, এদের কালার কি, এদের ভেরিয়েশন কি, এরা চায় কি। বাংলা ব্লকেট নামে এরা যে নামছে, এখানে আমরা দেখতেছি বুরকা পরা, কুড়াল নিয়ে বেরোচ্ছে, তারপর লাঠি নিয়ে বেরোচ্ছে, তারপর ছুরি নিয়ে বেরোচ্ছে, পিস্তল নিয়ে বেরোচ্ছে, বুরকা পরা পরা পুরুষরা। তা আমরা আমরা তো এটাতে আতঙ্কিত ছিলাম যে আমাদের সন্তানরা বেঁচে ফিরতে পারবে কিনা। সেখানে সন্তানকে আবার যুদ্ধে দিল না কেন, মরতে শহীদ হতে দিল না কেন? এটা কোন ধরনের চাওয়া পাওয়া ওদের? কোন ধরনের আত্মঘাতী চিন্তা মানুষ মারার? আর মানুষের বোঝা উচিত যে এই আন্দোলনটার মধ্যে মানুষ মারা গেলে কার লাভ? শেখ হাসিনা লাভ নাকি যে ক্ষমতায় আসবে তার লাভ? এই সাধারণ জিনিসটা নলেজ করে বোঝার চেষ্টা করে না। আমি শেখ আপনি হাসিনার পক্ষে বলতেছি না, শেখ হাসিনার অনেক দোষ গুণ আছে, কিন্তু আমার দেশটা যে রক্তে রঞ্জিত হলো, আমার দেশটা যে রেভুলেশনের নামে, আমার দেশের আমরা একটা পরিবার, আমাদের পরিবার থেকে যে এত তো মানুষ হারিয়ে গেল, সেই হারিয়ে যাওয়া মানুষগুলা হারানোর পরে $2,000 মিলিয়ন আবার আমাদের দেশে আসতেছে। শুধু টাকারই মূল্য আছে, আমাদের দেশে মানুষের কোনো মূল্য নাই। টাকার জন্য আমি আমার পরিবারের সব মাইরা ফেলাও, শুধু আমি বেঁচে থাকবো, আমার $2,000 মিলিয়ন দিয়ে যাক। এইটা কোন কিন্তু রাষ্ট্র উন্নত করবে যে রাষ্ট্রে মানুষ মইরা, হ্যাঁ, বিনা বিচারে মারা যাচ্ছে, অন্যায় ভাবে মারা যাচ্ছে, তাদের রাষ্ট্র তারা উন্নতি করবে? আপনার কি মনে হয় এরা দেশ সেবা করতে আসছে আমাদের দেশে? একটা গেস্ট, মানে গেস্ট আসছে আমাদের দেশে, একটা অতিথি, অতিথি একটা টিম ঢুকছে। আপনার কি মনে হয় এটা? অতিথি তো অবশ্যই। আপনার ডক্টর ইউনূসের বাংলাদেশি পাসপোর্ট নাই, বাংলাদেশি ভোটার কার্ড নাই, জাস্ট ডাইকা আনছে। ডাইকা কি, উনি আসার কিছুদিন আগেতে, 1 মাস আগে থেকে ইউনূসের ছবি বুস্ট হইতেছে সমানে, ইউনূসময় গেছে ফেসবুক। আচ্ছা, তারপরে আপনি এই ধইরা পোস্টটা দেখেছেন যে ওনারে কেউ থামাও, ওনারে কেউ থামাও, উনি এই করে ফেলছে? আচ্ছা, এই পোস্টটা কত নির্লজ্জ হলে দিতে পারে? একটা আরে কাজ ওনার ওই ওনার লোকটা, কৃতিত্ব না, কিন্তু ওনার একটা কৃতিত্ব না, সবগুলো 2018 সালে, 2017 সালে, 20 সালের করা। 23 সালে। ওনাকে কৃতিত্ব দেওয়া হচ্ছে, যেটা মানুষ মনে করছে জানে না, অথচ অনলাইনের যুগ, সার্চ দিলেই পাওয়া যায় কোথায় কি হইতেছে, কত সালে হয়েছে। আরেকটা কথা, ওই যে বলা হলো এনজিও থেকে উনি 100 কোটি টাকার মতো ডোনেশন নিয়েছে, ওই টাকা কোথায় কোথায় খরচ করা হচ্ছে, কিভাবে নেওয়া হয়েছে, আমাদের কাছে কোনো খবর নাই। বলতেছে উনি চুপি চুপি ফেসবুকে ছবি দেয় না, উনি নিউজ করে না, উনি 100 কোটি টাকার জবাই বলছে। এটা কি রাজনীতির ধর্ম হতে পারে? রাজনীতি হচ্ছে আপনি একটা টাকা কারোর সাথে লেনদেন করলে রাষ্ট্রের জন্য, সেই টাকা প্রচার করতে হবে দলিল হিসেবে। কোথায় প্রচার করলো না কেন? তার মানে কি ওনারা গোপনে আরো অনেক বড় কিছু করার মতো পরিকল্পনা আছে? এমনি তো রাজনীতি আপনার মানে সব রিজার্ভ পরিকল্পিত হাইজ্যাক করা আন্দোলন, গণমাধ্যম এমনি সবকিছু প্রকাশ করে না। হ্যাঁ, প্রকাশ করলে তো মারামারি হবে। আপু ভাইটা খুব সৎ মানুষ, ভালো লাগলো, আপনাকে খুব মানে পছন্দ করেছে। আপনারা কমেন্ট করতে থাকেন, আপনাদের কমেন্ট কিন্তু আমাদের মানে আরো আলোচনার তথ্য কেন্দ্রবিন্দু, মানে গভীরতা বাড়িয়ে দিবে। আপনার ওই যে ওনারা তো রিজার্ভ তো খেয়েই ফেলছে এখন, হ্যাঁ, রিজার্ভ শুধুমাত্র কমতেছে কেন? নাটক। আর এই ডক্টর ইউনূস জীবনে কখনো কোনোদিনও 10 টাকার হেল্প করে দেখে নাই।
আপনার 98 সালের যে যে বন্যা গেছে, আমি যেটা বলতেছি 98 সালে এটা শোনা কথা যে ওনার নাকি কিস্তি মকুফের কথা বলা হয়েছিল, উনি কিন্তু 1 টাকা মকুফ করে নাই। হ্যাঁ, আপনি আমাদের বইয়ের 98 সালে যান কেন? আপনি এই বছর বন্যার মধ্যে অনেকে টাকা সহ ভিডিও করছে, কিস্তি দিতে যাচ্ছে এই সমান পানিতে। এই বছর কি কোন ব্যাংক? ব্রাক ব্যাংক। ব্রাক ব্যাংক কিন্তু ওনারই, ব্রাক ব্যাংকও হুম, ওনার, ওনার পরিচালনা চলে। ডান হাতে ওনার, বাম হাতে ওনার। ওনার কিস্তি দেওয়ার জন্য ধরে যাচ্ছে, কই উনি তো মৌকুফ করে নাই যে স্থগিত রাখো, বন্যা পরবর্তী সময় দিও। কিছুদিন আগেই তো উনার এই 2 এজেন্ট ধরা পড়লো না, মোটর বাইক নিয়ে টাকা চাওয়ার জন্য তাই আসছিল। নাকি? হ্যাঁ, এটা এটা একটা রিল হিসাবে আপলোড করে দেওয়া হয়েছিল। তো ওই রিলটা আমি ডাউনলোড করে রাখছিলাম যে এই দেখেন গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা কিস্তি আদায় করতে আসছে, এক বুক পানিতে থেকে ওনাদেরকে আমরা কিস্তি দিব। আচ্ছা, ও আপনার এই যে দেখেছি, একজন লেখছে দেখেছি ভিডিওটা, দেখেছি। ফয়জুল সেলিম নামে এক ভদ্রলোক লেখছে যে কথা হাজার পুলিশ মারা গেছে। ভাই আপনি হিসাব করেন না, একলা যদি যাত্রাবাড়িতেই 200 পুলিশ মরে, 10টা অ্যাম্বুলেন্সের বেশি ভইরা নেওয়া হয়েছে, এটা ফেসবুক কিন্তু আপলোড করে দিছিল। একজন রক্তের সাথে বেইমানি করেন না। এ দেখেন যারা এখানে অ্যাম্বুলেন্সে আসছে 2 দিন 3 দিনের পচা লাশ, এরা সবই আমার দেশি পুলিশ ভাই, এখানে কেউ বিদেশি নাই। একলা আপনি 200 পুলিশ যাত্রাবাড়ি থানায় ধরেন, থানা ধ্বংস হয়েছে 460টা, 2টা করে পুলিশ মারলো 400 থানায়, আপনার 800-র উপরে পুলিশ মরে মিয়া, আপনি খবর রাখেন? খুব তো দেশ স্বাধীন হয়েছে নিয়ে বসে রয়েছেন, কিন্তু দেশটা স্বাধীন কিভাবে হয়েছে সেটা আগে দেখেন। 2টা করে পুলিশও যদি প্রতি থানায় মরে, তাহলে 6টা বা 24টা বা 400টা থানায় কতগুলা পুলিশ মারতে পারে? আর এবার আপনি হিসাব করেন, যতগুলা থানা ডিস্ট্রয় হয়েছে সবগুলা থানায় পুলিশ মরছে। চ্যাংরা, বয়স্ক, বয়োবৃদ্ধ, প্রত্যেকটা জায়গার কনস্টেবল, কম বয়সী পুলিশ মারা পড়ছে। আর আমাদের এখানে তো আপনার রেকর্ডলেস মানুষ মরছে। যে মাইরা মাইরা বলতেছি কি এডি উঁচা লম্বা সুন্দর সুন্দর, এডি ইন্ডিয়ান। যদি ইন্ডিয়া থেকে যদি পুলিশ আনতো তাহলে এতক্ষণে ইন্ডিয়ার সাথে আমাদের লড়াই হয়ে যেত, যে তাদের যে পুলিশ এই দেশে মিশনে আইসা হ্যাঁ মারা পড়বে, আর তারা আমাদের কেমনি ছেড়ে দিবে নাকি? বরঞ্চ ইন্ডিয়া আরো নিজেদের মিশন কমপ্লিট করার জন্য ওরা নিজেদেরই পুলিশদেরকে এক এক স্টেট থেকে আরেক স্টেটে নেয়, ওদেরই পুলিশ দরকার পড়ে, ওদেরই আনসার সেনাবাহিনী দরকার পড়ে। ওদের দেশে সারা বছর রাজনৈতিক দাঙ্গা, ধর্মীয় সম্প্রদায়, বিভিন্ন জায়গায় দাঙ্গা লেগেই থাকে পুরোটা ইন্ডিয়াতে, কোথাও না কোথাও আপনার গ্যাঞ্জাম লাগে। তো এই যে লোকগুলা যে বললো যে ইন্ডিয়ান পুলিশ, হ্যাঁ এগুলা সম্পূর্ণ বুঝলু কি আর মিথ্যা কথা, ফাইজলামি। এমনকি যেসব পুলিশরা খুন হয়েছে তাদের বাড়িতে হুমকি দেওয়া হয় যে মামলা করতে পারবা না, চুপ করে থাকো। হ্যাঁ, যে গ্যাঞ্জাম হয়েছে এক পার্টি সুখী, দেশ থেকে আপদ শেখ হাসিনা ছিল সে তো চলেই গেছে। হ্যাঁ, আর অন্য পার্টি আমরা যারা সাধারণ মানুষ আছি, এই দেখেন এখন রাত্রে 12টা বাজলে কিন্তু রাস্তায় বেরোয়াটা মুশকিল হয়ে যায়, একটা ভয় থাকে। আগে পুলিশ ছিল, পুলিশ অল টাইম পাহারা দিছে, টহল দিছে, আনসার ছিল, আনসার আইটা চলে গেছে, মানুষ ডরাইছে। আমাদের মহল্লায় টুকাই রংবাজের গ্যাং তো দাঁড়ায় গেছে, ফোন দিয়ে বলতেছে যে ফোর্স এখন পাঠানো যাবে না, ফোর্স পাঠাইতে হলে আর একটু সময় লাগবে। এরা নিজেরা নিজেরা ফোর্স গঠন করে নিছে, এখন কি সেই নিরাপত্তা আছে নাকি? এ এ কয়েক জায়গায় আপনার ছিনতাই হয়েছে, ইভেন আপনার মালিবাগ না কোথায় জানি রাত্রেবেলা পাহারা দিতে সময় এক মেয়ের সিএনজিতে করে উঠায় নিছে, এটাও রিল আকারে আপলোড করে দেওয়া হয়েছিল। নিরাপত্তা সিকিউরিটি কোথায় চলে গেছে? কোথায় চলে ফেনীর গেছে? একটা জেলা সম্পাদক নারী, ওনাকে গণধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, এই খবর কোথাও প্রচার করা হয়নি। সিলেটে একটা মহিলাকে গণধর্ষণ করে আহত করা হয়েছে মর্মান্তিক ভাবে আওয়ামী লীগ করার কারণে, সেই মহিলার খবরও কোথাও প্রচার করা হয়নি। আর আরো আছে রংপুরে, হ্যাঁ আওয়ামী লীগের একটা পেজ থেকে আমি দেখছি যে এই প্রথমে আগুন লাগাই দিছে, উনি ছিল চেয়ারম্যান, প্রথমে আগুন লাগাই দিছে, সেই আগুন যখন নাকি নিভু নিভু তখন সেই লোকটারে বের করছে, ওর ঘরে গেছে, যে দেখি লোকটা শরীর পুড়ে গেছে, এখন কাতরায় যাচ্ছে, তাকে আচ্ছা, হাতুড় দিয়া পিটাইয়া মারছে, মাথার মধ্যে মারছে। আপনি যদি ভিডিওটা আচ্ছা, চান আমি একটু কষ্ট করে এই চেক করে এইরকম বের করে দিই। এরকম পৈশাচিক পৈশাচিক এই যে কর্মকাণ্ড আমরা আগে 71-এর সময়ও মনে হয় দেখি না এরকম।
শুনি না ইতিহাসে। এবং ৭১-এর সময় কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে নারীদেরকে, অথচ সেই সেই নারীদের সন্তানরা আজকে বলে পাকিস্তান আমাদের কেন বন্ধু হতে পারবে না, হিরোশিমা নাগাসা যদি জাপান আর আমেরিকা যুদ্ধ করে বন্ধু হইতে পারে, তারা কি যে তাদের মা বোনদেরকে নির্যাতন করছিল? মা শব্দটা এই কতটা পোস্টটা স্পর্শকাতর আমি দেখছি, সেইটাই অনুভব করতে পারে না তারা। এই পোস্টটা আমি দেখছি যে ভারত যদি ব্রিটিশের বন্ধু হইতে পারে, আমেরিকা যদি জাপানের বন্ধু হইতে পারে, পাকিস্তান কেন পারবে না? আচ্ছা, আমি আমেরিকা কে আর আমি একটু ব্রিটেন কে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি একটু বন্ধুত্ব কমেন্ট করছে কমেন্ট গুলো জাপান। পড়ে আসি ভাই, 1 মিনিট আমি একটু আচ্ছা, কমেন্ট গুলো নিই। আহ, আহ, পদ্মা ব্রিজ, পদ্মা পদ্মা ব্রিজে মেট্রো রেলে উঠে হাসিনা সমালোচনা করে। পদ্মা ব্রিজে উঠেও তারা লজ্জা নেই। যে আরেকটা কি যেন করছে ঢাকা শহর যাত্রাবাড়ি থেকে উত্তরা, ওই যে রাস্তার উপরে যে আরেকটা এলিভেটেড এক্সপ্রেস। এলিভেটর, সেটা নিয়েও কিন্তু আন্দোলন করছে। রিক্সা কেন যেতে পারবে না? এটা কোনো অদ্ভুত ব্যাপার। বাস, লোকাল বাস কেন উঠতে পারবে না? তো সবই যদি উপর দিয়ে যায় তাহলে নিচ দিয়ে যাবে কি? আচ্ছা, পরে বলতেছে আমাদের ছাত্রদের ব্যবহার করে সরকার পতন করা হয়েছে, শেখ হাসিনা যেটা বলছিল এটাই সত্য। হ্যাঁ, অনেক স্টুডেন্ট মারা গেছে। তারপর হচ্ছে আপু, আমি বিলিভ করছিলাম যে হাসিনাকে রেসপন্সিবল করছি, আম, এখন অনেক গিলটি ফিলিং হচ্ছে। মানে তখন অনেকেই ভুল বুঝেছিল, এখন অনেকেই সত্যতা অনুধাবন করছে। এই ঘটনাটি কুমিল্লাতেও ঘটেছে। ৯৮ সনের বন্যা, ২০০৮ সালের সিডর, ৮৮ সালের বন্যা, কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় ওনারা কোনো ধরনের পার্টিসিপেট ছিল না। মানে হচ্ছে ডক্টর ইউনূসের কথা বলতেছে, ওনার বাংলাদেশে কোনো উন্নয়নে পার্টিসিপেট ছিল না। উনি 22% সুদ নিয়েছে। আমি ছোটবেলায় দেখছি 22 টাকা, ১০০ টাকায়। সেই হ্যাঁ, টাকা যদি দিতে না পারছে কিস্তি, তাহলে চক্রবৃদ্ধি সুদ ধরা হয়েছে। 3 কিস্তি দিতে না পারলে ঘরের চাল তুলে নিয়ে গেছে। যেই ঘর ওরা দিত সেই ঘর নিত, টাকাও নিত, গোয়াল ঘরের ভিতরে থাকতো মানুষ। আমার নিজের চোখে দেখা। কোমরের কাপড় খুইলা, যে কাপড় পরনে পড়তো সেই কাপড় খুইলা বিক্রি করে টাকা নিত। এখন একটা মানুষ অসুস্থ, কাজ করতে পারছে না, একটা মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজ করতে পারছে না, ঝড়ে তুফানে ঘর দুয়ার ভেঙে গেছে, তাকে কোনো ভাবে মানবিক দৃষ্টিতে সময় দেওয়া হয় নাই যে আচ্ছা 1 মাস পরে থেকে আবার এসে কিস্তি নেবো। লোন দেওয়ার পরে 2 সপ্তাহ পরেই কিস্তি শুরু হয়ে যায় এবং অ্যাডভান্স কেটে রাখে 1 মাসের কিস্তি অ্যাডভান্স। ১০০ টাকা তোলার পরে ২০ টাকা মানে রেখে দেওয়া হইতো। তারপর সে ৮০ টাকা সুদ সহ পুরো ১০০ টাকা সুদ নেওয়া হইতো। তো এই যে উনি রক্তচোষা কাজ করছে, 400 কোটি টাকা শেখ হাসিনা প্রধানমন্ত্রী দিয়েছিল ওনাকে দেশে গরিব মানুষের উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য। আর গ্রামীণ ব্যাংক তো ওনার মালিকানা না, এটা সরকারি মালিকানা, ওনার তত্ত্বাবধায়কে ছিল। উনি উনি নিজের ব্যাংক মনে করে সমস্ত নিয়ম, সমস্ত অনিয়ম উনি চালাইছে। উনি কারো কোনো সরকারের কথা শুনে নাই। যখন সরকার জানতে পারলো অডিট মাধ্যমে যে উনি এই ধরনের কাজ করতেছে, মানুষকে আরো ফকির বানাচ্ছে, তখনই ওনাকে অ্যালার্ট করলো। এবং উনি যখন এখান থেকে টাকা বের করে নেয় লাভের অংশ নিয়ে অন্যান্য ফাউন্ডেশন তৈরি করতেছে, নিজের দেশের বাইরে ইনভেস্ট করছে। নাহলে বাইরের রাষ্ট্রপ্রধানরা কেন, উনি চিঠি উনি সবার কাছে সই নিয়ে আসে, উনি ভালো মানুষ। আচ্ছা, হাস্যকর ঘটনা ছাড়া এটা আর কি হতে পারে? আমি ভালো মানুষ, এটা আমি দেশের বাইরে থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হয় আমার দেশে প্রমাণ করার জন্য। এটা কতটুকু হাস্যকর হইতে পারে? ওনার নামে মামলা হওয়ার পরে উনি এগুলা করছে। আপনি যদি সঠিক হন, আপনি মামলায় সঠিক তথ্য দিয়ে আপনি বেরিয়ে যান, সঠিক তথ্য আচ্ছা, উপস্থাপন করেন, আপনি পারছেন না, আপনি বৈদেশিক ক্ষমতা কাজে লাগিয়েছেন। কারণ বিদেশকে আপনি অনেক ডোনেশন দিয়েছেন বছরের পর বছর, আচ্ছা, আপনি যে অনেক ফাউন্ডেশন তৈরি ডিউ করেছেন। ছিল, যে ট্যাক্স ডিউ হ্যাঁ, ছিল, এটা কি পরিশোধ করছে? কিছুই দেয় নাই। সে ৬,০০০ কোটি হ্যাঁ, টাকা পায়। ১০,০০০ কোটি টাকা পাওনা ছিল গ্রামীণ আচ্ছা আচ্ছা, ফোন এর তাহলে কাছ আরো থেকে। বেশি। হ্যাঁ, তো সেইটারই যখনই তলব করে তখনই কিছু দেয়। আরেকটা কথা এই লাইভের মাধ্যমে আমি সবাইকে সচেতন করতে চাই। তারা কিন্তু আরেকটা গুজব রটিয়েছে, যে পুলিশগুলো জয়েন করে নাই তারা নাকি ভারতীয় পুলিশ, ধারণা করা হচ্ছে। আবারও যারা জয়েন করে তাদেরকে খুঁজে খুঁজে যেন হত্যা করা হয়, সেই জন্য এটা কিন্তু একটা বার্তা প্রদান করা হয়েছে। এই যে গণহত্যামূলক বার্তা, উস্কানিমূলক বার্তা সমন্বয়কারীরা দিয়ে যাচ্ছে, তো তারা কি এই খুনি হাসিনার জন্য মামলা করে, তো তাদের এই খুনের জন্য কি মামলা হবে না? তাদের বিচার হবে না? এখন তাদের কেউ না কেউ তো তাদের জন্য দাঁড়াবে, তাই না? এখন তারা প্রত্যেকে যদি ভিসা পাসপোর্ট করে আর সেফ এক্সিট নেওয়া শুরু করে, তাহলে আপনি মামলা করবেন কেমনে? মামলা রুজু হবে কিন্তু কিচ্ছু করতে পারবো না। প্রত্যেকেরই পাসপোর্ট রেডি, ভিসা রেডি, এখন শুধুমাত্র
পলায়ন শুরু করা বাকি। যেভাবে যে কাজ করছে, হ্যাঁ, হুম। ওনার হয়েছে দেশের যতগুলো অর্গান ছিল, হ্যাঁ, এই যে বেক্সিমকো কোম্পানি, এটা কিন্তু বিশ্ব সেরা কোম্পানির মধ্যে একটা। আপনি বিশ্বাস করবেন কিনা, বেক্সিমকো কোম্পানির আমার কথা ওষুধ, হচ্ছে সালমান এফ রহমান ভালো না মানলাম, হ্যাঁ ওনার এখানে তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান পেয়েছিল। বিগ হ্যাঁ, বস, বেক্সিমকো বিগ কোম্পানি, বস পুরাই দিল। গাজী টায়ারের কোম্পানি পুরো প্রাণ আরএফএল পুরাই দিল। প্রাণ আরএফএল কিন্তু আপনি প্রতি বছরই তার আগুন লাগে। আমি আমি যখন ইউটিউবে নিউজ সার্চ দিচ্ছিলাম, দেখি প্রতি বছর 2-3 বার আগুন লাগানোর ঘটনা আছে। তারাই করতেছে, এখন যারা করতেছে আগে তারাই করেছে। হ্যাঁ, এই যে আকিস কোম্পানি, যে দেশের যে বড় বড় পা ছিল, হ্যাঁ, হুম, বা দেশের পা তো আর দুইটা হয় না, দেশের পা হয় সেন্টিপিডের মতো, যেরকম হুম, ক্যারাপুকার থাকে, অনেকগুলা হুম, পা দিয়ে একটা দেশ চলে। হুম, বেক্সিমকো হুম। কোম্পানির ওষুধ কখনোই খারাপ হয় না, এটা আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতে পারি। কারণ ইন্ডিয়ানদের ওষুধ খেয়া আফ্রিকাতে আপনার 70টা শিশু মারা গেছিল কফ সিরাপ খেয়া। আবার দুনিয়ায় এমন কোনো কোথাও নাই যে বের করতে পারবো যে বেক্সিমকোর ওষুধ খেয়া মানুষ মরছে। মরছে ইন্ডিয়ান ওষুধ খেয়া। তো ইন্ডিয়া যে এত বড় কান্ট্রি, তাদের ওষুধে কিন্তু দুনিয়ার ভুল ভ্রান্তি হয়। হ্যাঁ, আমি ইন্ডিয়ান নিউজ আচ্ছা, অনেক মানুষ দেখছি। মানুষ কিন্তু এটা বলে যে হাসিনা নাকি ইউনূসকে হিংসা করে। এটা কিভাবে হিংসা হতে পারে? একটা এটা রাষ্ট্রপ্রধান, আমি আমি এটা যদি মানুষের এটা কখনো রাষ্ট্রপ্রধান হিংসা হয়ে হয় না। দেশের কল্যাণে টাকা ইনভেস্ট করি, আর সেই মানুষটা আমার বিশ্বাসে আঘাত করে, সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে, তার আগে তো আমিই কষ্ট পাবো। তো সেই হিসেবে আমাদের জনদরদি শেখ হাসিনা, এখনো তিনি প্রধানমন্ত্রী, উনি যে জনদরদি এটাই তো প্রমাণ করে যে তিনি এটার বিরুদ্ধে কথা বলেছেন, অ্যাকশন নিয়েছেন। যে সে যত ক্ষমতাবানই হোক, পাওয়ারফুল হোক, তিনি সৎ কথা বলেছেন, সততার পক্ষে থেকেছেন। ওনাকে বাহবা না দিয়ে ওনাকে আমরা তিরস্কার দিচ্ছি, আমরা কত অকৃতজ্ঞ জাতি। ওই যে আপনার এই যে সুলতান আব্দুল হামিদ, তুর্কি সুলতান, তারপরে হুম, আপনার এই যে নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, হুম, এনাদের যখন পতন হয় তখন কিন্তু ওনার প্রজারাই বেশি হাস্য রস্য টিটকারি এগুলা কিন্তু করছিল। শেষে কি হইলো, জি, তুরস্ক ভাঙতে 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 এখন শুধুমাত্র ভূখণ্ডটা আছে, যদিও তুরস্ক অনেক বড়, কিন্তু আচ্ছা, ইটালি, ফ্রান্স, হাঙ্গেরি এগুলা কিন্তু অটোমান আম্পায়ারের মধ্যে ছিল। হ্যাঁ, এই আচ্ছা, মুসলমানরাই কিন্তু ক্ষতি করছে। তো আমাদের আচ্ছা। অবস্থা তাই, আমরা যখন কোন একটা দেশে রেভুলেশন হয়, আমি যতদূর বুঝলাম যে সেই দেশের মানুষগুলা বোকা নির্বোধ ছাড়া কিছু না। আগে হ্যাঁ, এই যে অনেক লিবিয়ার বছর কিছুদিন, অনেক বছর আগে ব্রেন ওয়াশ করা হয়, তারপরে তারা হ্যাঁ, এই ধরনের পরিকল্পনা ইয়া চিন্তা হয়। ধ্বংস আবার করছে এমনও শোনা লিবিয়ারে। যাচ্ছে বর্তমানে যে যে ছাত্রগুলা নেমেছিল, বা যে বস্তির লোকজন নামিয়েছে, যারা নাকি একদম নিম্ন শ্রেণীর মানুষ, সহজ সরল, যাদের শিক্ষাগত কোনো যোগ্যতা নাই, জ্ঞান নাই, ইতিহাস জানে না, তাদেরকে যা বুঝাইছে তাই বুঝছে। কিন্তু কথা হচ্ছে তারা নাকি এই যে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রীকে যে পুলিশটা বলছিল স্যার একটা গুলি খালি একটাই পড়ে আর সবগুলা দাঁড়ায় যায়, আর পিছে হাঁটে না, মানে ভয়টা ওদের ভিতরে ছিল না। তাদেরকে এমন কিছু ব্রেন ওয়াশ করা হয়েছে যে তোমরা বেহেশতে যাবা, এখানে জিহাদ হলে হুম, এখান থেকে ফেরার কোনো উপায় নাই। আর এমন কিছু নাকি খাওয়ানো হয়েছে মানুষের কাছে, আমি শুনেছি, যারা অনেক অনেক সচেতন নাগরিক যারা, তারা বলেছে যে এমন কিছু খাওয়ানো হয়েছে যে তারা ওই আন্দোলনের পরে যাই বুঝতে পারছে যে কি ব্যাপার, কি করলাম। ওই মুহূর্তে তাদের হিতাহিত জ্ঞান ছিল না, তাদেরকে এমন কিছু খাওয়ানো হয়েছিল পানি এবং বিস্কিটের সাথে। আপনি কি এটার সাথে একমত কিনা? অবশ্যই একমত, কেন হব না। যা, যেই লোকের, আপনি যে আবু সাইদ যে ধরে নেন, আবু সাইদ কি একেবারে জজবাতি চেতনা নিয়ে আসছে। আবু সাইদ আসছে ড্রাগ এডিক্ট। আবু সাইদের আপনার একটা ভিডিও আছে, সে পুলিশ পিটাইছে, এই ভিডিওটা কিন্তু ফেসবুকে আসতে দেওয়া হয় নাই। এইটা হ্যাঁ, অর্ধেকটা পুলিশ পিটাইছে একদমই কিন্তু। কয়েক মাস পরে আসছে, মানে 1.5 মাস পরে। আমি নিজে পোস্ট করেছি আবু সাইদের পক্ষে, আমি কান্না করছি। পরে যখন ওই ভিডিওটা দেখলাম যে আমি একজনকে আঘাত করলাম, সে পুলিশ না হোক, সে তো আমাকে ছাড়বে না। সে সাধারণ মানুষ হোক, সে তো আমাকে ছাড়বে না, আমাকে তো পিটাই শেষ করে ফেলবে যে কেউ। আমি তো সে আমি যেটা করছে সেটা প্রথম তো দিন থেকে মানে আরো বিপক্ষে বেশি ছিলাম। অন্যায়, বড় অন্যায় করছে। আমি প্রথম দিন থেকে এর বিপক্ষে ছিলাম, কারণ কি, যে আমি তো দেখলাম আমাদের মহল্লার মসজিদ মাদ্রাসা সবাই সাপোর্ট দিছে। এই যে হেফাজত, তারপর আপনার চরমনায়ের যে কর্মীরা, এদেরকে আশ্রয় কিন্তু আমাদের মাদ্রাসা গুলাই দিছে। হ্যাঁ, তা আমি হুম, তো চোখে দেখছি যে আকাম গুলা হুম, করছে, কিন্তু আমি দেখছি, এই জন্য আমি সাপোর্ট দিইনি। আমি মানে আমার একটাই ভুল হয়েছিল যে আমি ওই ছেলের গাড়ির নাম্বারটা নিতে ভুলে গেছিলাম। মানে বাজার থেকে যখন নাকি সকালবেলা আমি পর্যবেক্ষণ করলাম, পুরা এলাকা হাঁটলাম,
তো আমার এক পায়ে মোটর সাইকেল মেরে দিছিল, পিছু সাইকেল চালাতেছিলাম পিছন থেকে মেরে দিছে। তো ওই ব্যথায় আমি মানে আরো বেশি রাগ হতেছিল। তা আচ্ছা, আম্মুর সাথে ঝগড়া করে বাজার যাত্রাবাড়ি নিয়ে আমি। আরেকটা ঘটনা ঘটেছে, আপনি এটার ব্যাপারে কিছু জানেন কিনা? একদম সাধারণ একজন বিজনেসম্যান, তার কাছে নাকি হ্যাঁ অস্ত্র হ্যাঁ পেয়েছে, হ্যাঁ সন্দেহ হ্যাঁ। করে তাকে অনেক, এই বিষয়ে একটু বলেন তো। ঘটনা হয়েছে যে এই এটা আমি খবর থেকেই জানছি যে একজন বিজনেসম্যান তার কাছে একটা গান ছিল। আচ্ছা হ্যাঁ। তো তাকে পুলিশ অফিসার গোয়েন্দা মনে করে তাকে উঠাই নিয়ে নির্যাতন করে হেঁচড়াইতে হেঁচড়াইতে নির্যাতন করছে। আচ্ছা গান আচ্ছা। পাওয়া গেছিল। গান থাকতেই পারে, গান না কিনাটাই ছিল